বর্তমানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এটি একটি রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট, আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু এই সপ্তাহের কর্মক্ষেত্র থেকে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, তো এই সপ্তাহের কর্মক্ষেত্র থেকে এখানে রাজ্য পুলিশের 10,255 কনস্টেবলের এই প্র্যাকটিস সেটটা আজকে ক্লাসে আমরা সম্পন্ন করব। ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিই কী আছে, তার জন্য শুরু করি। তো এখানে দেখো একের দাগের প্রথম প্রশ্ন আছে, বাংলার 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড রিপন, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস আর লর্ড হেস্টিংস। তো এখানে তোমার সঠিক উত্তর কী হবে? একের দাগের সঠিক উত্তর জানার আগে আমি তোমাদেরকে একটু এ সম্পর্কে বলে রাখি, জমিদাররা ভূমির মালিক ছিলেন না, বরং রাজ্যের রাজস্ব সংগ্রাহক এজেন্ট ছিলেন। ঠিক আছে, কর্নওয়ালিস বিশ্বাস করতেন যে তারা এটি অবিলম্বে গ্রহণ করবে এবং তাদের জমির উন্নতিতে বিনিয়োগ শুরু করবে। 1790 সালে পরিচালনা পর্ষদ জমিদারদের জন্য 10 বছরের বন্দোবস্ত জারি করে, যা কিন্তু 1793 সালে স্থায়ী করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই 10 সালা বন্দোবস্তের পরিবর্তন করেন কে? তো এখানে উত্তর হবে কিন্তু লর্ড কর্নওয়ালিস, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। লর্ড কর্নওয়ালিস কিন্তু এই 10 সালা বন্দোবস্ত পরিবর্তন করেন। লর্ড কর্নওয়ালিস 10 সালের বন্দোবস্ত পরিবর্তনের সাথে সাথে আর কী করেন সেটা অবশ্যই কমেন্ট করবে। তবে তার আগে একটা কথা বলে রাখি, এই যে এখানে 10 সালের বন্দোবস্ত, এটা আমরা গেলাম প্রশ্নের উত্তরের প্রসঙ্গে গেলাম। এবার আমরা একটু এর আগের খবর একটু জেনে নিই। তো এখান থেকে আমি তোমাদেরকে একটা বিষয় বলবো, যেটা কিন্তু প্রথমে এই ব্যবস্থাটি কিন্তু আকবরের অর্থমন্ত্রী টোডরমল দ্বারা প্রবর্তন করা হয়েছিল। ঠিক আছে, যিনি 1573 খ্রিস্টাব্দে গুজরাটে নিযুক্ত হন এবং এটি অমুসলিমদের কাছ থেকে কর আদায়ের ব্যবস্থাকে আরও সংগঠিত করতে সাহায্য করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন তোমাদেরকে আরেকটা কথা বলবো, এখানে আছে 10 সালা বন্দোবস্ত, আর আমি যদি তোমাদের প্রশ্ন করি 5 সালা বন্দোবস্ত কে চালু করেন, তো এটা আমি তোমাদের বলে দিচ্ছি, ওয়ারেন হেস্টিংস 1773 সালে। ঠিক আছে, বাংলায় ইজারিদারি ব্যবস্থা বা 5 সালা বন্দোবস্ত চালু করেন। ঠিক আছে, 10 সালা হয়ে গেল, 5 সালা হয়ে গেল। আমরা দুয়ের দিকের প্রশ্নে চলে যাব। দুয়ের দিকের প্রশ্ন কী আছে দেখো, ঘি তৈরিতে কোন গ্যাসের প্রয়োজন হয়? হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। তো তোমার এখানে সঠিক উত্তর কী হবে? তো বনস্পতি ঘি উদ্ভিদ প্রস্তুতকারক প্রক্রিয়া। বনস্পতি হলো ভোজ্য উদ্ভিদের তেলের একটি সামঞ্জস্যপূর্ণ মিশ্রণ, যা কিন্তু বিশুদ্ধ রান্নার চর্বি তৈরি করতে পরিশোধিত এবং হাইড্রোজেনেটেড। ওকে, এটি কিন্তু ভোজ্য তেলের নিয়ন্ত্রিত হাইড্রোজেনেশনের মাধ্যমে উৎপাদিত হয়। তাহলে আমরা এখানে একটা কথা পেলাম, হাইড্রোজেনেশন কিন্তু উৎপাদিত হয়, মানে হাইড্রোজেনেশনের মাধ্যমে কিন্তু এটা তৈরি হয়। তাহলে এখানে ঘি তৈরিতে কোন গ্যাসের প্রয়োজন হয়? তো এখানে এর উত্তর হয়ে যাবে কিন্তু এর দাগ, হাইড্রোজেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুন্দর প্রশ্ন এবং সুন্দর কিন্তু এই উত্তরটি। আমরা চলে যাবো 3 দাগের প্রশ্নে। SAIL কত সালে প্রতিষ্ঠিত হয়? সেল কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে তোমার আছে 1978 সাল, 1974 সাল, 1964, 1954। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি যদি সেলের পুরো কথাটা বলি তাহলে এর মানে সেলের সম্পূর্ণ কথা হচ্ছে S ফর স্টিল, A ফর অথরিটি অফ, I ফর ইন্ডিয়া আর L ফর লিমিটেড। ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, SIL এর পুরো কথা। ঠিক আছে, তো এটা কিন্তু ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ইস্পাত তৈরির সংস্থাটির সদর দপ্তর হলো কিন্তু নতুন দিল্লিতে। এখন এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের সঠিক উত্তর তোমার হয়ে যাবে 1954 সালে। ওকে, ডিট দেখাবে সঠিক উত্তর। এখন তোমাদেরকে একটা কথা বলবো, এই 1954 সালে 19শে জানুয়ারি, এটা কিন্তু 19শে জানুয়ারি, JNUARY জানুয়ারি, 19শে জানুয়ারি 1954 সালে কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। সেল এর উৎপত্তি হিন্দুস্তান স্টিল লিমিটেড, অর্থাৎ HSL থেকে কিন্তু এই সেল কিন্তু উৎপত্তি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1954 সালে 19শে জানুয়ারি। আমরা চলে যাবো 4 দাগের প্রশ্নে। 4 দাগের প্রশ্ন কী আছে দেখো, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইনভেশন ইন্ডেক্স এ প্রথম স্থান কোন দেশ রয়েছে? সুইজারল্যান্ড, আইসল্যান্ড, সিঙ্গাপুর আর আয়ারল্যান্ড। তো এখানে অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সুইজারল্যান্ড, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর সুইজারল্যান্ড। আমরা 5 দাগের প্রশ্নে চলে যাবো। পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করতে পারেন? প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি আর রাজ্যসভার স্পিকার। 5 দাগের কমেন্টটা তোমরা অবশ্যই করবে, কারণ এইসব কমেন্ট যদি না করতে পারো আর যদি এইসব প্রশ্নের সঙ্গে না তোমরা যুক্ত হও, তাহলে কিন্তু তোমরা নিজেকে কতটা তৈরি করেছো সেটা কিন্তু যাচাই করতে পারবে না। আমরা 6 দাগের প্রশ্নে চলে যাবো। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন বজ্র পদার্থ কোনটি? এখানে আছে অ্যাট্রোপিন, রজন, কুইনাইন আর নিকোটিন। তো এখানে দেখছো নিকোটিন, এখানে দেখছো কুইনাইন আর এখানে দেখছো অ্যাট্রোপিন। এগুলো সব কিন্তু নাইট্রোজেনযুক্ত রেজন পদার্থ। নাইট্রোজেনবিহীন রেজন পদার্থ একমাত্র এখানে রজন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 7 দাগের প্রশ্নে চলে যাবো। 7 দাগের যে প্রশ্নটা আছে দেখো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে প্রতিষ্ঠিত হয়? আন্তর্জাতিক মুদ্রা তহবিল এটা তোমার কত সালে প্রতিষ্ঠিত হয়? তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল এমন একটি সংস্থা যা কিন্তু বিশ্ব অর্থনীতির উপর নজরদারি করে এবং এটিকে স্থিতিশীল ও সুস্থ রাখতে সাহায্য করে। 191টি দেশ নিয়ে কিন্তু গঠিত IMF, অর্থাৎ IMF-এর পুরো কথা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ঠিক আছে, 1944 সালে ব্রেটন উডস সম্মেলনের সময় মহামন্দার
পরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে আছে 1945, 43, 1946, এখানে 1944। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডি দাগ 1944 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 8 দাগের প্রশ্নে চলে যাবো। আমরা 8 দাগের প্রশ্ন চলে যাবো। তো 8 দাগের প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 8 দাগের প্রশ্ন আছে দেখো, সম্প্রতি কে নাবার্ড কনসালটেন্সি সার্ভিসেস এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন? গোবিন্দ সিং, এইচ নেম কুমার, ওয়াই হরগোপাল আর দিলীপ সাংহানি। তো এখানে 8 দাগের সঠিক উত্তর কী করবে? তো 8 দাগের সঠিক উত্তর তোমরা কমেন্ট করবে। তো এখানে 8 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ওয়াই হরগোপাল, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন একটু উপরের দিকে তুলবো। এখন 9 দাগের প্রশ্ন আছে দেখো, এখানে চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? এখানে আছে মিথেন, এখানে আছে NH2, তো তারপরে আছে কিন্তু ক্লোরিন, তারপর আছে নাইট্রোজেন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ। চিপসের প্যাকেটে কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন থাকে। এখানে যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন হবে, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। নাইট্রোজেন গ্যাস চিপসের প্যাকেটগুলি প্যাকেট করার জন্য ব্যবহৃত হয়, কারণ এটি একটি নিষ্ক্রিয় গ্যাস এবং এটি চিপগুলিতে উপস্থিতি তেলের অক্সিডেশনকে বাধা দেয়। এটি চিপগুলিকে তাজা রাখে এবং এতে কোনো প্রকার ভাঙন সৃষ্টি করে না। নাইট্রোজেন প্রায়শই চিপসের প্যাকেট ভরা হয়। নাইট্রোজেন প্রায়শই চিপসের প্যাকেটে ভরা হয় কারণ এই চিপসের তেল বা চর্বিগুলির সাথে খুব বেশি প্রক্রিয়াশীল হয় না। ঠিক আছে? তো এর কারণ হিসাবে এটি চিপসের তেল বা চর্বিগুলির সাথে খুব বেশি প্রতিক্রিয়াশীল নয়। এই কারণে কিন্তু এই নাইট্রোজেন চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ঢোকানো হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা 10 দাগের প্রশ্নে চলে যাবো। ক্যান্সার থেরাপির জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এখানে CO60, I80, R223 আর C17। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু CO60। CO60 ফুল নাম কি? কোবাল্ট 60। এটা হলো একটি আইসোটোপ যা কিন্তু ক্যান্সার চিকিৎসার পাশাপাশি চিকিৎসার যন্ত্রে জীবাণুমুক্ত করার জন্য চিকিৎসা সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় গামা রশ্মি নির্গত করে। ঠিক আছে? জীবাণুমুক্তকরণ কোবাল্ট 60 হলো কোবাল্ট 60 প্রথম এবং বহুল ব্যবহৃত প্রকার। তো এখানে তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কী পাবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা 11 দাগের প্রশ্নে চলে যাবো। 11 দাগের প্রশ্ন কী আছে দেখো, 11 দাগের প্রশ্ন আছে দেখো, 11 দাগের প্রশ্ন আছে, ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে কবে পালিত হয়? তো এই ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে এর বাংলা কথা হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। ঠিক আছে? বিশ্ব যুব দক্ষতা দিবস এটা কবে পালিত হয়? তো এটা কিন্তু পালিত হয় 15 জুলাই। এখানে আছে 15 জুলাই, 20 জুলাই, 10 জুলাই, 18 জুলাই। তো এর সঠিক উত্তর হবে 15 জুলাই, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকারী হরমোনটির নাম কি? STH মানে সোমাটোট্রপিক হরমোন, তারপরে গ্লুকাগন, LTH, তারপরে থাইরক্সিন। তো এখানে তোমরা সঠিক উত্তর কী হবে? রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধিকারী হরমোনটির নাম হচ্ছে গ্লুকাগন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। গ্লুকাগন একটি হরমোন যা আপনার অগ্ন্যাশয় আপনার রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গ্লুকাগন আপনার রক্তের শর্করার মাত্রা বাড়ায় এবং এটিকে খুব কম হতে বাধা দেয়, যেখানে ইনসুলিন অন্য হরমোন রক্তের শর্করার মাত্রা হ্রাস করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এখানে হচ্ছে রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি করে হচ্ছে গ্লুকাগন, আর ইনসুলিন কিন্তু শর্করার পরিমাণ হ্রাস করে। ঠিক আছে? তো এখানে আমরা সঠিক উত্তর পেলাম কিন্তু বিদ্যাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 12 দাগের সঠিক উত্তর বিদ্যাগ। আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন আছে দেখো, লাইম ওয়াটারে রয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম কার্বনেট। তো এখানে যে অপশানগুলো আছে তার সঠিক উত্তর হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যার সংখ্যা CaOH গ্রুপ 2। এখন তোমাকে যদি বলা হয় এটা হচ্ছে স্যার এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড সংকেত, তা আমরা কী করে বুঝবো এটা লাইম ওয়াটার? তো লাইম ওয়াটার বলতে কাকে বলা হয়? লাইম ওয়াটার বা তোমার এটাকে বলা হয় মিল্ক অফ লাইম। ঠিক আছে? তো লাইম ওয়াটার বলা হয় অথবা মিল্ক অফ লাইম বলা হয়। তার মানে এটাকে তুমি লাইম ওয়াটার বলতে পারো আর মিল্ক অফ লাইমও বলতে পারো। ঠিক আছে? তো মানে দুধের মতো সাদা জল, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এখন এটা কি করে উৎপন্ন হয়? তোমার বাড়িতে যদি কোনো ঠাম্মা ঠাকুরদা এরকম যদি থাকে এবং তারা যদি পান খায়, পান বলতে তোমরা বুঝবে অবশ্যই একটা বয়স্ক লোকেরা এগুলো খায়, তো যারা পান খায় তারা কিন্তু চুনের সাথে পরিচিত। তা তোমাকে যদি বলা হয় যে তোমার ঠাকমা বা ঠাকুরদা তোমাকে বললো যে 5 টাকা চুন নিয়ে এসো, তা তুমি দোকানে গেলে তোমাকে দোকানদারকে বললে যে আমার 5 টাকা চুন দাও, তো তোমাকে দোকানদার একটা সাদা চুনের দলা হাতে দিল, সেটার নাম কি? সেটার নাম এই যে CaO, এটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড। এটা কিন্তু তোমার দোকানদার দেয়। দেওয়ার পরে এতে তুমি কি করো? তুমি বাড়ি এসে ঠাকুমাকে দিলে জলে দিয়ে দেয় ঠাম্মা, তাহলে H2O এর সঙ্গে যুক্ত হলো, মানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে জল যুক্ত হওয়ার ফলে তোমার এই যে CaOH গ্রুপ 2 উৎপন্ন হলো। এটাকে মানে দুধের মতো সাদা একটা তরল পদার্থ উৎপন্ন হলো। এটাকে বলা হয় কিন্তু মিল্ক অফ লাইম অথবা লাইম ওয়াটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো
এর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মানে সঠিক উত্তর। আমি কিন্তু পরিষ্কার করে তোমাদেরকে বলে দিলাম। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাথে অন্য একটা জিনিস উৎপন্ন হয়, সেটা তোমরা যদি কমেন্ট করতে পারো কমেন্ট করবে, কারণ এরপরে আরও তাতে ফু দিলে কী হয় সেটাও কিন্তু তোমার প্রশ্নে পড়ে। তো এত দূর আমি যাচ্ছি না বেশি, কিন্তু গেলে মানে বেশি আমি আর যাচ্ছি না, কারণ ওতে ফু দিলে আর এক রকম হয়, তার থেকে আবার আর এক রকম হয়, সব আছে কিন্তু। তো আমি অত বেশি গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। চলো আমরা 14 দাগের প্রশ্ন চলে যাই। 14 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স 101তম সদস্য দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? প্যারাগুয়ে, বাংলাদেশ, নেপাল আর স্পেন। তো এখানে তোমরা যে প্রশ্ন অপশনগুলো দেখছো তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক নেপাল। আমরা চলে যাবো 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্ন আছে দেখো, নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়? গুয়ানিন, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। তো এখানে 15 দাগের সঠিক উত্তর কী হবে? 15 দাগের সঠিক উত্তর যদি দেখি তাহলে এই 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে এর দাগ আছে গুয়ানিন, তো পিরিমিডিন বেস নয়, এটা হচ্ছে গুয়ানিন, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 16 দাগের প্রশ্ন চলে যাবো। সম্প্রতি কে হোয়াই ভারত মেটার্স শিরোনামে বই প্রকাশ করেছেন? ডক্টর এস জয়শঙ্কর, নরেন্দ্র মোদী, অরিন্দম বাগচি, ডক্টর রণবীর জয়সওয়াল। তো এখানে 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো 16 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডক্টর এস জয়শঙ্কর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 17 দাগের প্রশ্নে। 17 দাগের প্রশ্ন কী আছে দেখো, 17 দাগের প্রশ্ন আছে, দার্শনিকের রুল হলো জিঙ্ক সালফেট, জিঙ্ক অক্সাইড, পাউডার জিঙ্ক আর জিঙ্ক নাইট্রেট। তো দার্শনিকের রুল অর্থাৎ জিঙ্ক ZnO, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের রুল। এটা জিঙ্ক অক্সাইড কী করে তোমার জিঙ্ক থেকে কী করে জিঙ্ক অক্সাইড হচ্ছে এটা কিন্তু তোমাদেরকে বলে বোঝানো যায় বা দেখানো যায়, কিন্তু আজকে আমি দেখালাম না। এটাকে তোমরা সবসময় মনে রাখবে, দার্শনিকের রুল হচ্ছে জিঙ্ক অক্সাইড, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আমরা চলে যাবো 18 দাগের প্রশ্নে। 18 দাগের প্রশ্ন কী আছে দেখো, 18 দাগের প্রশ্ন আছে, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর, রানা প্রতাপ, বাবর আর হুমায়ুন। তো এখানে তোমরা এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আকবর। দিন ই ইলাহি পরিবর্তন করেন কিন্তু আকবর। 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা 19 দাগের প্রশ্নে চলে যাবো। 19 দাগের প্রশ্ন কী আছে দেখো, 19 দাগের প্রশ্ন আছে, সেবি এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? ACBI এর সদর দপ্তর। তা 19 দাগের সঠিক উত্তর কী হবে? এখানে অপশন আছে কলকাতা, চেন্নাই, মুম্বাই আর দিল্লি। তো সেবি এর সদর দপ্তর কিন্তু মুম্বাইয়ে অবস্থিত। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 20 দাগের প্রশ্নে চলে যাবো। 20 দাগের প্রশ্ন আছে দেখো, মোহিনী অট্টম এই নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? মোহিনী অট্টম নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মণিপুর আর কেরল। তো মোহিনী অট্টম এই নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো 20 দাগের সঠিক উত্তর তুমি কী দেবে? তো এখানে মোহিনী অট্টম হচ্ছে কেরলের লোকনৃত্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেরল হবে সঠিক উত্তর। 20 দাগের সঠিক উত্তর হবে ডি দাগ। আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে। নীল জল নীতি, ব্লু ওয়াটার পলিসি, ওকে, এর প্রবক্তাকে? আলফানসো ডি আলবুকার্ক, ফ্রান্সিস মার্টিন, ফ্রান্সিসকো ডি আলমিডা আর ফ্রান্সি ক্যারন। তো 21 দাগের তোমরা সঠিক উত্তর কী নেবে? তো 21 দাগের তোমরা সঠিক উত্তর পাবে কিন্তু আলফানসো ডি আলবুকার্ক, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এসব প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা চলে যাবো 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, ভারতের কোন গভর্নর জেনারেল পোস্টেজ স্ট্যাম্প প্রবর্তন করেছিলেন? পোস্টেজ স্ট্যাম্প এটা হচ্ছে লর্ড অকল্যান্ড, লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি। তো এখানে 22 দাগের সঠিক উত্তর তোমরা কী করবে? এখানে কিন্তু তোমার প্রশ্নটা কী বলেছে? প্রশ্নটা বলেছে কিন্তু ভারতের কোন গভর্নর জেনারেল পোস্টেজ স্ট্যাম্প প্রবর্তন করেছিলেন? তো 22 দাগের সঠিক উত্তর অবশ্যই তোমরা জানো, তো এর সঠিক উত্তর হবে কিন্তু লর্ড ডালহৌসি। তো এখানে আমরা সঠিক উত্তর পেলাম সিদ্ধাক। আমরা চলে যাবো 23 দাগের প্রশ্ন। 23 দাগের প্রশ্ন আছে, আদি নামক ঝড়ের নিচের কোন স্থানে ঘটে? আদি নামক ঝড়টা নিচের কোন স্থানে ঘটে? তো এখানে অপশান আছে আসাম আছে, তারপরে পাঞ্জাব আছে, এখানে উত্তরপ্রদেশ আছে আর পশ্চিমবঙ্গ আছে। তো এখানে তোমাদের একটু কিছু বলার আছে। উত্তর ভারত ও উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চলে গ্রীষ্মকালে বিকেলবেলার দিকে এক প্রকার বালিপূর্ণ বায়ু প্রবাহিত হতে থাকে, যা কিন্তু আদি নামে পরিচিত। প্রভাবিত অঞ্চল মানে এর ফলে মানে এই যে ঝড়টা হয় এর প্রভাবিত অঞ্চলগুলি হলো উত্তর পশ্চিম ভারতের কিন্তু রাজস্থান, ঠিক আছে, পাঞ্জাব, উত্তর পশ্চিম ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর ভারতের দিল্লি ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে গ্রীষ্মকালে আদির দ্বারা প্রবাহিত হয়। ওকে, তাহলে এখানে আমরা যে প্রশ্ন এখানে যে অপশান রয়েছে তাতে আমরা উত্তরপ্রদেশও পাচ্ছি, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর যদি খোঁজা হয় তাহলে পাঞ্জাবও বলা যাবে, ঠিক আছে। মানে এটা কিন্তু এর সঠিক উত্তর। আদি নামক ঝড় নিচের কোন স্থানে হয়? বিদ্যাক, অর্থাৎ পাঞ্জাবে হয়। ওকে, তো উত্তরপ্রদেশেও কিন্তু হবে সেক্ষেত্রে। তো আমরা পাঞ্জাবটা নেব, এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। চলো আমরা 24 দাগের প্রশ্নে চলে যাই। 24 দাগের যে প্রশ্নটা আছে দেখো, সুন্দর একটা প্রশ্ন আছে। 24 দাগের প্রশ্ন আছে, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? 90, 1192 সালে, 1173 সালে, 1185 সালে। তো 24 দাগের সঠিক উত্তর কী হবে? তরাইনের যুদ্ধ সেটা হয়েছিল কিন্তু 1191 থেকে 1192 সাল বর্তমান হরিয়ানার থানেশ্বরের নিকট তরাইন নামক শহরের নিকটে কিন্তু সংগঠিত হয়েছিল। এই স্থান দিল্লি থেকে 150 কিলোমিটার উত্তরে অবস্থিত। মোহাম্মদ ঘুরির নেতৃত্বে কিন্তু ঘুরির নেতৃত্বাধীন ঘুরি বাহিনী ও পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে চৌহান রাজপুত বাহিনীর মধ্যে কিন্তু এই যুদ্ধগুলি সংগঠিত হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 1191 থেকে 1192 তরাইনের মানে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়। তো এখানে তোমাদের যে সঠিক উত্তর আমরা কোনটা নেব? তো এখানে 1192 আছে, তাই এটা কিন্তু আমরা সঠিক উত্তর নেব, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার 25 দাগের প্রশ্নে চলে যাই। 25 দাগের প্রশ্ন কি আছে? 9 ডিগ্রি চ্যানেল। এই 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত কোথায়? এখানে তোমার অপশানগুলো দেখো। 9 ডিগ্রি চ্যানেল এখানে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে, মিনিকয় ও মালদ্বীপের মধ্যে, দক্ষিণ ও
ক্ষুদ্র আন্দামানের মধ্যে, লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে। তো 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু লাক্ষাদ্বীপের মূল ভূখণ্ডের সঙ্গে মিনিকয়ের, ঠিক আছে, লাক্ষাদ্বীপ ও মিনিকয়, তার মানে লাক্ষাদ্বীপের মূল ভূখণ্ডের সঙ্গে কিন্তু মিনিকয় কিন্তু এটা এর সঠিক উত্তর হবে 9 ডিগ্রি চ্যানেলে অবস্থিত। লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, মনে রাখবে লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। লাক্ষাদ্বীপ শব্দের অর্থ কিন্তু 1 লক্ষ দ্বীপ, এটা কিন্তু আরব সাগরে অবস্থিত। লাক্ষাদ্বীপের পুরাতন নাম ছিল কিন্তু লাক্কাদ্বীপ। ওকে, এটি কিন্তু গঠিত হয় 1 নভেম্বর 1956 তারিখে। হ্যাঁ, 1956 সালের 1 নভেম্বর এটি কিন্তু গঠিত হয়। আর 1 নভেম্বর 1973 খ্রিস্টাব্দে কিন্তু 1 নভেম্বর 1973 সালে কিন্তু লাক্ষাদ্বীপ নামকরণ করা হয়। ওকে, এর লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাবারাত্তি, আর প্রাক্তন রাজধানী হচ্ছে কোজিকড়, ঠিক আছে। সরকারি ভাষা হচ্ছে মালয়ালম এবং ইংরেজি। আর কেন্দ্রশাসিত অঞ্চলটি কোচির কেরালার হাইকোর্টের আওতাধীন, ঠিক আছে। আর লাক্ষাদ্বীপের নিকটতম দেশ হচ্ছে মালাবার। আর লাক্ষাদ্বীপের হচ্ছে লাক্ষাদ্বীপ কিন্তু লাক্ষাদ্বীপে অবস্থিত একটি বিমানবন্দরের নাম হচ্ছে আগাত্তি বিমানবন্দর। ওকে, তাহলে কতগুলো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। তো এখানে 25 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডি দাগ। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 26 দাগের প্রশ্নে। 26 দাগের প্রশ্ন আমরা যেটা দেখছি সেটা ইংরেজি প্রশ্ন। আর এডুকেশন স্কুল কখনো ইংরেজি প্রশ্ন করে না। ইংরেজি প্রশ্ন আর এডুকেশন স্কুল আর এডুকেশন স্কুলের স্যারের দ্বারা করায়। তো এখানে আমরা ইংরেজি প্রশ্ন করবো না, দেখতে থাকো আর এডুকেশন স্কুল। চলো আমরা চলে যাবো পরে কি আছে। 26 থেকে 35 দাগ পর্যন্ত ইংরেজি প্রশ্ন থাকবে, যেহেতু 10টা ইংরেজি প্রশ্ন থাকে, তো 10টা কিন্তু ইংরেজি প্রশ্ন থাকবে। তারপরে আমরা 36 দাগ থেকে প্রশ্ন শুরু করবো। চলো আমরা চলে যাই 36 দাগের প্রশ্নে, সেখানে দেখি কী প্রশ্ন আছে। তো এখানে 36 দাগের প্রশ্ন আছে, দেখো, একটি নৌকার স্রোতের অনুকূলের বেগ 10 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে নৌকাটি স্রোতের প্রতিকূলের বেগ কত? কিছু না, 10-এর সঙ্গে এই 2 যোগ করো তাহলে হয়ে যাবে 12, আর 12কে তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাবে 6, তাই 6 কিমি পার আওয়ার কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 6 কিমি পার আওয়ার এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 37 দাগের প্রশ্নে চলে যাবো। একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়, স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তো 42 মিনিটে যদি 14 কিমি যায়, 60 মিনিটে কত কিমি যাবে? তাহলে এখানে আমরা কি করব, 14/42 করব। ওকে, আর ইন্টু 60 করব ওপরে। তাহলে আমরা এখানে দেবো 3 14 42 আর 3 আর 60 কাটলে 20, তাহলে 20 কিমি পার আওয়ার কিন্তু এখানে মানে স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ। আর এখানে বলছে স্রোতের গতিবেগ 5 কিমি, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? তাহলে স্থির জলে নৌকার গতিবেগ অবশ্যই তোমরা বলতে পারবে। তো এখান থেকে এই 20 কিমি আর এই যে 5 কিমি পার ঘন্টায় দুটো যোগ হয়ে যাবে, তাহলে সে যোগ হলে কত হবে? 20 আর 5 25, স্থির জলে নৌকার গতিবেগ হবে 25 কিমি পার ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 38 দাগের প্রশ্ন আমরা চলে যাবো। 38 দাগের প্রশ্ন কী আছে তা দেখবো। 38 দাগের যে প্রশ্নটা আছে, দেখো, যদি এ এর 20%, বি এর 5% হয়, তাহলে বি এর শতকরা কত? 20% মানে 20/100, তাহলে এটা যদি আমি কাটি 20 একে 20 5 20, এখানে 50% আর 50/100, 50 একে 50, 50 দ্বিগুণে 100, তাহলে এখানে 1 এর 2, এখানে কিন্তু 1 এর 5। তাহলে আমরা বলতে পারি a/5, অর্থাৎ a/5 লিখতে পারি, আর এটা সমান সমান কী করতে পারি? b/2 করতে পারি। ওকে, b/2। এখন তোমাকে বলেছে কি, তোমাকে বলেছে বি এর শতকরা কত ভাগ, ঠিক আছে। তার মানে তোমার বি সমান সমান এখানে নির্ণয় করতে হবে। তাহলে বি সমান সমান নির্ণয় করতে গেলে যেহেতু শতকরার কত ভাগ বলেছে, তাহলে এর এখানে 2/5, অর্থাৎ 2টা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে, ঠিক আছে। 2/5 ইন্টু শতকরা বলেছে, তাই 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে 5 20 100 করে, আর 20 দিনের 40 করো। তাহলে বি সমান সমান এ ইন্টু 20 দিনের 40। ওকে, তাহলে 40%, এর 40%, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 38 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আমরা চলে 39 দাগের প্রশ্নে। 39 দাগের প্রশ্ন দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন। একটি গাড়ির মূল্য 2 লাখ টাকা থেকে হ্রাসপ্রাপ্ত হয়ে 1,80,000 টাকা হলো, মূল্য হ্রাসের হার কত? তো এখান থেকে এই দুটো তুমি বিয়োগ করো, তাহলে 20,000 টাকা কম হয়ে যায়, ঠিক আছে। তো 20,000, 20 দিকে 3টে শূন্য দিলাম। ওকে, এর নিচে কত দেবে? এখানে 2 লাখ দিয়ে দেবে। 1 2 3 4 5, ঠিক আছে। তো এখানে তোমার বলেছে মূল্য হ্রাসের হার কত, তার মানে ইন্টু 100 করে দাও, ঠিক আছে। তো আমরা এখানে 1 2 3 4 5 পাবো, 1 2 3 4, এই একটা 5 পাবো, আর এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে এখানে আমরা পাবো 10। তো এখানে 10% হবে সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 39 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। এটা কিন্তু মুখে মুখে করা যায়, কারণ 20 মানে 2 লাখে 20,000 কমছে, মানে 10% কমছে, ঠিক আছে। তো আমরা চলে যাবো 40 দাগের প্রশ্নে। 40 দাগের প্রশ্ন আছে, গমের দাম 10% হ্রাস পাওয়ায় পরিবার গমের ব্যবহার 20% কমালো, নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? তা তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে? 40 দাগের সঠিক উত্তর কীভাবে তোমরা সহজে সমাধান করবে? তো এই 100 মানে 10% হ্রাস পেয়েছে, তার মানে 90 হবে। ওকে, আর এখানে তোমার দেখো বলছি কি যে গমের ব্যবহার 20% কমালো, ঠিক আছে। গমের দাম 10% হ্রাস পাওয়ায় এক পরিবার গমের ব্যবহার 20% কমালো, তার মানে 100 থেকে 20 কমে গেল, ঠিক আছে। তো তাহলে 90 গুণ 80 হয়ে গেল। এটা সমান সমান মানে নূতন ও পূর্বের খরচের অনুপাত তোমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো নূতন আর পূর্বের খরচের অনুপাত তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে তোমাকে এটা আমরা করতে পারি কি, এটা 100 100 200, তার মানে 100 স্কোয়ার করতে পারি। ওকে, 100 100 200-র মধ্যে হচ্ছে। তাহলে এটা আমরা কি করতে পারি, 8 9 72 72 দিয়ে দুটো শূন্য করতে পারি, আর এখানে 100-এর পিছনে 4টি শূন্য করতে পারি।
পারি 1 2, এখানে 1 2, ঠিক আছে তো। তারপর এটাকে যদি আমরা 72টা যদি কাটি তাহলে আমরা এটাকে কি করতে পারি 4 18 72 করতে পারি, মানে 4 18 72 আর এখানে 4 25, তার মানে 18:25 করতে পারি। তো এখানে তোমরা দেখো ডিড দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিড দাগ। এখানে কত সুন্দরভাবে এই সমস্ত সহজে সমাধান করা যায়। 41 দাগের প্রশ্ন দেখবো। 41 দাগের প্রশ্ন আছে দেখো, রেলপথে কড লাইনে হাওড়া থেকে বর্ধমান দূরত্ব 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া থেকে বর্ধমান দূরত্ব কত? কিছু না, এখানে 85 দাও, গুণ তুমি যেহেতু 5% বেশি তাহলে 105/100 দাও। ওকে, তোমার অঙ্ক শেষ হয়ে গেল। তো তুমি এটাকে কীভাবে সমাধান করবে? 5 21 সময় 105 করো, আর এখানে 5 20 100 করো, আর এখানে এই 20 আর এই 85 কাটো, 20 আর 85 কাটলে কত পাবে? 5 17 85 পাবে, আর এখানে 4 5 20 পাবে, আর 17 আর 21 যদি তুমি গুণ করো তাহলে কত হবে? 17 1 17 7 হাতে 17 1 17 7 হাতে 1 17 34 আর 1 35। ওকে, 35 মানে 357/4, 357/4 মানে কত? 89.25। ওকে, এর দেখা হবে সঠিক উত্তর। 357/4 মানে 89.25 কিমি। আমরা চলে যাবো 42 দাগের প্রশ্নে। কোনো দ্রব্যের বিক্রি করে 15% ক্ষতি হয়, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত হবে? 15% ক্ষতি হয়, তার মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বার করেছে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 15% ক্ষতি হয় মানে 85। ওকে, আমরা যদি কাটি এটা কাটাকুটি করি তাহলে 5 17 85 পাবো, 5 20 100 পাবো, মানে 20:17 পাবো, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর 20:17। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 20:17। আমরা চলে যাবো 43 দাগের প্রশ্নে। 43 দাগের যে প্রশ্নটা আছে দেখো, এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রয় করে, আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, টিভির ক্রয় মূল্য কত? তো এটা তুমি কীভাবে নির্ণয় করবে? 5 আর 8-এর মধ্যে পার্থক্য কত? 3, তো 3 সমান 2400, ঠিক আছে। 1 সমান কত? 3 দিয়ে ভাগ করো, আর 100 সমান কত? তাহলে এখানে 100 গুণ করে দাও। এখানে 3 8 24, অর্থাৎ তোমার হয়ে যাবে 800, আর 100-র সঙ্গে তুমি 8 গুণ করো, তাহলে 8-এর পিছনে 4টি শূন্য বসবে। ওকে, তাহলে এখানে দেখো এর সঠিক উত্তর হবে 8-4 অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন আছে 44 দাগের প্রশ্ন। 44 দাগের প্রশ্নটা কী আছে দেখো, এক ব্যক্তি 5000 টাকা একটি ব্যাংকে 4 বছরের জন্য জমা রাখলো। ব্যাংকে প্রথম 3 বছরে 4% হারে, পরবর্তী 2 বছরে 5% হারে এবং শেষে 3 বছরে 6% হারে সুদ দেয়। মোট সুদের পরিমাণ নির্ণয় করো। তো এখানে একটা খুবই সহজ, এখানে 3 আর 4 গুণ করে দাও, 5 3 4 12 হয়, 12কে 5 দিয়ে গুণ করলে 60 মানে 600 টাকা, ঠিক আছে। তো এখানে 600 টাকা হবে প্রথমটার ক্ষেত্রে, আর এখানে 5 দিন 10-10-10-এর সঙ্গে 5 গুণ করলেই মানে 5 10 কে 50 এখানে 500 হবে, ঠিক আছে। তো এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তো 500 হবে। এখান থেকে 3 6 18, 18 মানে 5 18 90, তার মানে 900 হবে, ঠিক আছে। তাহলে 900 900 600 1500 আর 500 2000, অর্থাৎ 2000 টাকা হবে কিন্তু এর সঠিক উত্তর। এখানে দেখো এখানে সিদ্ধা হবে সঠিক উত্তর। এখানে বলছে না সুদ মোট সুদ কত? মোট সুদ হচ্ছে 2000 টাকা, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। 44 দাগের 44, তো এটা 44 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 2000 টাকা। আমরা চলে যাবো 45 দাগের প্রশ্ন। 45 দাগের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুললাম। 45 দাগের প্রশ্ন আছে দেখো, সুদের হার 4% হারে বৃদ্ধি পাওয়ায় 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়। সময় নির্ণয় করো। সময় নির্ণয় করা কিছু ব্যাপার না, সুদ সমান সমান কি PTR/100, ঠিক আছে। তো তাহলে 100 ইন্টু 15, ওকে, আর এখানে হচ্ছে 4 ইন্টু 300 করতে হবে, তাহলে তোমার এখানে সঠিক উত্তর বেরিয়ে যাবে। তো এই দুটো শূন্য কেটে গেল এর থেকে, ঠিক আছে। এখানে 3 5 15, 3 5 15 মানে 5/4, 5/4 মানে হচ্ছে 4 1 কে 4 মানে 1 পূর্ণ 1 এর 4, 1 পূর্ণ 1 এর 4 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর দেখাবে সঠিক উত্তর। তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে করার জন্য আর এডুকেশন স্কুলের কাছে ফোন করো। ফোন হচ্ছে 85 39 82 506 এই নাম্বারে। তোমরা একটু যোগাযোগ করো যারা এখনও পর্যন্ত অঙ্কে দুর্বল এবং রিজনিংয়ে দুর্বল। অনেকেই অঙ্ক এবং রিজনিংয়ের দুটোর ক্ষেত্রেই দুর্বল, তারা কিন্তু বুঝতে পারছো না। এখানে কিন্তু অঙ্ক এবং রিজনিং তুমি যদি না করতে পারো তাহলে পাস করা তোমার প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। পাস করা তোমার প্রচণ্ড মুশকিল হয়ে যাবে যদি অঙ্ক এবং রিজনিংটা তুমি না করতে পারো। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তুমি যে পরীক্ষাটা দেবে না কেন তাতে কিন্তু অঙ্ক এবং রিজনিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য তো আরও গুরুত্বপূর্ণ। এখানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দাও তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কিন্তু 85-র মধ্যে তোমাকে 65 পেতেই হবে কোয়ালিফাই করার জন্য। তুমি কিন্তু সেটাতে কিন্তু যদি না পারো তাহলে তোমার কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। এরকমভাবে মুখে মুখে অঙ্ক করতে অবশ্যই 85 39 82 506 এই নাম্বারে ফোন করো, তাহলে তুমিও পারবে অঙ্ক এবং রিজনিং এইভাবে সমাধান করতে। আমরা চলে যাবো 46 দাগের প্রশ্নে। মুখে মুখে অঙ্ক সমাধান করাই কিন্তু তোমাদের মূল লক্ষ্য, কারণ সময় কিন্তু থাকবে না, ঠিক আছে। সময় থাকবে না, যার জন্য তোমাকে কিন্তু মুখে মুখে উত্তর করতে পারলে সব থেকে ভালো হবে। 40% সিরাপযুক্ত শরবতের সঙ্গে 60% সিরাপযুক্ত শরবত কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণের নতুন শরবতের পরিমাণ 55% হবে। কিছু না, আমরা এখানে 40 দিলাম, এখানে আমরা 60 দিলাম, ওকে, আর মিডিলে 55 বসালাম। এলিগেশন পদ্ধতি করলাম। এলিগেশন পদ্ধতিতে কী হলো, এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে 5 হয়ে গেল, এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে 15 হয়ে গেল। তাহলে এখানে 5 আর 15, তার মানে 1:3 হয়ে গেল। তাহলে এখানে আমরা পেলাম কত? 1:3, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। 46 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা 47-এর এই অঙ্কটা দেখবো। 7:40 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটি কত? তো এটা তুমি কীভাবে নির্ণয় করবে? এটা কিন্তু নির্ণয় করা একটু কঠিন, তাই এখানে আমরা দেবো 30, ঠিক আছে। তো তারপরে এখানে 40/5, তারপরে বিয়োগ 7,
তারপরে এখানে -40/2, ব্যাস তোমার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেলে এখানটা ডিগ্রি দিতে হবে। তো এবার আমরা কী করবো, এটা আমরা সমান সমান দেবো। এখানে আমরা 5 8 40 করবো, 8 আর 7 বিয়োগ করলে 1 হয়, তার 30 সঙ্গে 1 যদি আমরা গুণ করি তার 30 1 30 হবে। ওকে, আর এখানে 40 আর 20 কাটলে 2 কাটলে 20 হয়ে যাবে, তাহলে এখানে বিয়োগ আমরা 20 পাবো। ঠিক আছে, তো এটার ডিগ্রি হয়ে যাবে, তার মানে 10 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু 10 ডিগ্রি। এর দাগ হবে সঠিক উত্তর, 47 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা চলে যাবো 48 দাগের প্রশ্নে। 48 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরে দিকে তুললাম। 48 দাগের প্রশ্ন আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 6 সেমি হলে পরিসীমা কত? তার 10 আর 4 16, 16 দিনে 32 পরিসীমা। ঠিক আছে, তো পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা সূত্র। দৈর্ঘ্য 10 আর প্রস্থ 6, তার 10 আর 4 16, তার সঙ্গে 2 গুণ করলে 32 সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 49 দাগের প্রশ্নে চলে যাই। 49 দাগের প্রশ্ন কী আছে দেখো। 49 দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব 36 কিমি/ঘন্টা বেগে গিয়ে 45 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতে তার গড় গতিবেগ কত? তাহলে এখানে যেহেতু যাতায়াতে গড় গতিবেগ চেয়েছে, তার 2ab/a+b এই হচ্ছে সূত্র। তাহলে 2 × 36। ওকে, প্রত্যেকটা অঙ্ক সূত্রের সাহায্যে মুখে মুখে কীভাবে সমাধান করা যায় আর এডুকেশন স্কুল কিন্তু সবসময় বলে দেয়। তো আর এডুকেশন স্কুলের হাত ধরলে তুমি কিন্তু এরকমভাবে অঙ্ক সহজে সমাধান করতে পারবে। 5 আর 6 11, এই দুটো যোগ করবো, 45 আর 36 যোগ করলে কত হয়? 5 আর 6 11, এক হাতে 1, 4 5 আর 3 8, অর্থাৎ 36 আর 45 যদি যোগ করি তাহলে 81 হয়ে যাবে। 81কে আমরা 9 81 করতে পারি, আর এখানে 5 9 45 করতে পারি, আর 9 আর এই 36 কাটলে 4 করতে পারি, 4 5 20, 20 দিনে 40 করতে পারি। ওকে, তাহলে 40 কিমি/ঘন্টা কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 50 দাগের প্রশ্নে। 50 দাগের প্রশ্ন আছে, 1 থেকে 31 পর্যন্ত স্বাভাবিক জোট সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 31 পর্যন্ত স্বাভাবিক জোট সংখ্যাগুলির গড় কত? তো এই অঙ্ক আমি কিন্তু আগের অনেক ক্লাসেই করে দিয়েছি। তাহলে এখানে তুমি সেটা কীভাবে তোমরা নির্ণয় করবে দেখো, আমি অনেকভাবে অনেক রকমভাবে করে দিয়েছি। তো 1 থেকে 31 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলি, তাই 1-এর পরে 2 হচ্ছে জোড় সংখ্যা, আর 31-এর পরে 32 হচ্ছে জোড় সংখ্যা। ওকে, তাহলে আমরা কি করব দেখো, এখানে আমরা এই 32 নেব না, কারণ তোমাকে কি বলেছে 1 থেকে 31 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে 1 থেকে 31 মধ্যে 2 আছে, আর শেষ জোড় সংখ্যা কত আছে? 30 আছে। ঠিক আছে, তো তা 30 আর এই 2 হচ্ছে যোগ করব, তাহলে হয় কত? 32। তাহলে 32কে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে হয়ে যাবে 16। তো এখানে কিন্তু গড় হবে 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 51 দাগের প্রশ্ন চলে যাবো। 51 দাগের প্রশ্ন কী আছে দেখো। 51 দাগের প্রশ্ন আছে, রাম বার্ষিক পরীক্ষায় 8টি বিষয়ের গড় 75 নম্বর পেয়েছে। ঠিক আছে, তো গড় পেয়েছে কত? 75 নম্বর। অঙ্কে আরও কত নম্বর পেলে তার গড় 77 হতো? তো 75কে 8 দিয়ে গুণ করো, আর 77কে 8 দিয়ে গুণ করো। 27টা 56 হাতে 5, 27টা 56 আর 5 61। ঠিক আছে, আর এখানে 65টা 40 শূন্য হাতে 4, 27টা 56 আর 4 60, অর্থাৎ 600। ঠিক আছে, তাহলে এই 616 থেকে এই 600টা তুমি বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হবে? 16। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে বলেছে না অঙ্কে আরও কত বেশি নাম্বার পেলে তার গড় 77 হতো, তা আর যদি এই 16 পেতো তাহলে 77 হয়ে যেত গড়। তাহলে এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 52 দাগের প্রশ্ন চলে যাই। 52 দাগের প্রশ্ন আছে দেখো, ABC কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 দিন 12 দিন এবং 15 দিনে তারা একসঙ্গে 15 দিনে করে, তারা একসঙ্গে করলে কতদিনে কাজটি শেষ করবে? তো কিছুই না, তুমি এই জায়গাটায় একটা কাজ করো, 10 গুণ 12 গুণ 15 করো। ওকে, আর এখানে করো 10 আর 12 গুণ করো, তাহলে 120 যোগ 15 আর 12 তুমি গুণ করো, তার 5 × 7 শূন্য হাতে 6, 12কে 12 6 18, অর্থাৎ 180। তারপরে যোগ করো, তার 15 10কে 150। ওকে, তাহলে তোমার এখানে কি হলো, এখানে 120 আর 180 যদি তুমি যোগ করো তাহলে 200 300 হলো, 300 আর 150 হচ্ছে 450 হলো। তাহলে তুমি এখানে পেয়ে গেলে কত? 12, এখানে 10 গুণ 12 গুণ 15 পেলে, আর এখানে পাচ্ছ কত? 450। ঠিক আছে, তো 450। তাহলে আমরা এই 15 আর এই 450 কাটলে যাবে 30, আর এই 10 আর এই 30 কাটলে যাবে 3, আর এই 3 আর 12 কাটলে যাবে 4। তাহলে অবশ্যই এই 4 দিন হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 53 দাগের প্রশ্ন দেখি। 3 জনের এরকম অঙ্ক থাকলে তোমরা এইভাবে সমাধান করবে। 53 দাগের অঙ্ক আছে দেখো, এ ও বি দুটি পাইপ একত্রে একটি খালি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ পাইপ একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে, বি পাইপ খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? কিছু না, তুমি এই দুটো গুণ করো, 10 আর 15 গুণ করো, তাহলে 10 গুণ 15 দাও। ওকে, আর নিচে দাও যেহেতু খালি করছে, এটা 15 থেকে 10 বিয়োগ করে দাও, তাহলে 5। তাহলে এখানে 5 দিনও 10, আর 15 আর 2 যদি গুণ করো তাহলে হয়ে যাবে 15 দিনও 30। তাহলে সঠিক উত্তর হবে 30 মিনিট। দেখো এখানে এর হবে সঠিক উত্তর। মুখে মুখে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে, আর তোমাদের কিন্তু তোমাদের যখন পরীক্ষায় পড়বে তখন কিন্তু এরা মুখে মুখে করতে পারবে না যদি অঙ্ক না তোমরা জানো। ঠিক আছে, তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল, খুব সহজে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। 54 দাগের প্রশ্ন দেখো, একটি ব্যবসাতে RST এর মূলধনের অনুপাত 2:3:4 এবং তাদের লভ্যাংশের অনুপাত 5:4:3, মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত নির্ণয় করো। এখানে তোমরা কীভাবে এটা নির্ণয় করবে? 54 দাগের সঠিক উত্তর তোমরা কীভাবে নির্ণয় করবে? তো আমরা এটাকে বলছে মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত, আমরা এটাকে করতে পারি, এখানে 5/2 করতে পারি,
পারি, তারপর 3 আছে 4/3 করতে পারি, আর এখানে এখানে এই যে 4 আছে তার 3/4 করতে পারি, ঠিক আছে। তো তাহলে আর এস টি বলছে না এদের নিয়োজিত সময়ের অনুপাত নির্ণয় করতে, তাহলে 5-এর 2, 4-এর 3 আর 3-এর 4, এগুলোর থেকে আমরা খুব সহজে আমরা মূলধনের অনুপাত এখানে সময়ের অনুপাত নির্ণয় করতে পারি। তাহলে 3 আর 2, 3 আর 4-এর লসাগু হয়ে যাবে কত? তো এর লসাগু হয়ে যাবে কিন্তু 12। তাহলে 5-এর 2কে যদি 12 দিয়ে গুণ করো তাহলে 6 দিনে 12, 5 × 30, ঠিক আছে। তো তাহলে আর এখানে 3কে 12 দিয়ে কাটলে, 12কে 3 দিয়ে কাটলে যাবে 4, মানে 2, 3, 4-এর লসাগু 12, তাই এখানে সবাইকে কিন্তু 12 দিয়ে গুণ করবে। ওকে, সবাইকে 12 দিয়ে গুণ করবে, সবাইকে 12 দিয়ে গুণ করবে। তাহলে দেখো এখানে 3 4 12, আর এখানে দেখো 3 4 12, আর এখানে দেখো 6 দিনে 12, তাহলে 5 6 30, 4 4 16, আর 3 3 9, তাহলে 30 16 9, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। মুখে মুখে হয়ে যায় এসব অঙ্ক, তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখানে 54 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 55 দাগের প্রশ্ন। 55 দাগের প্রশ্ন কী আছে দেখো। 55 দাগের প্রশ্ন আমরা কী আছে দেখবো, তার জন্য 55 দাগের প্রশ্নটা আমরা একটু উপরে দিকে তুলবো। এখন 55 দাগের অঙ্ক আছে দেখো। এক ব্যবসাতে এ বি সি যথাক্রমে 100 টাকা, 2000 টাকা ও 3000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? তো কিছুই না, আমরা 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকার অনুপাত বার করবো, 3টি করে শূন্য কাটবো। 3টি করে শূন্য কাটলে এখানে হচ্ছে 1:2:3। এখন 12,000 টাকা লাভ হয়েছে, সি কত টাকা পাবে? সির হচ্ছে শেষে থাকবে, সির আনুপাতিক ভাগ কত হবে? 1 আর 2, এই 2 আর 1 যোগ করবো 3, আর এই 3 যোগ করবো 6, তাহলে আর ওপরে থাকবে 3, আনুপাতিক ভাগ হয়ে যাবে 3/6। তা 12,000কে 3/6 দিয়ে তুমি ভাগ করো, তাহলে এখানে 6 দিনও 12, 2000 হয়। 2000কে 3 দিয়ে গুণ করলে 6000 হয়, তাহলে সির টাকা পাবে হচ্ছে 6000, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 55 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 56 দাগের প্রশ্ন চলে যায়। 56 দাগের প্রশ্ন আছে দেখো। একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো, ঠিক আছে, করলো। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ, বিড়ালের 4টি পদক্ষেপের সমান। কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত? তো আমরা এক সাইডে লিখবো কয়সু র কুকুর, আর একটা লিখবো বয়সী র এক বিড়াল। ওকে, তো এখানে আমরা কিন্তু দুটোই লিখে নিলাম। এখন কুকুর আর বিড়ালের অনুপাতটা আমরা বার করবো। প্রথম ক্ষেত্রে এখানে দেবো কুকুরের ক্ষেত্রে 4, আর বিড়ালের ক্ষেত্রে দেবো কত? 5। ওকে, 4 আর 5 দেবো। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কী দেবো? 3, আর এখানে দেবো 4। তাহলে এবার তুমি এই যে 3 আর এই 5 গুণ করবে, 3 5 গুণ করে, এই দুটো গুণ করে তুমি এই সাইডে রাখবে, বিড়ালের ঘরে রাখবে, আর 4 আর এই 4 গুণ করে কুকুরের ঘরে রাখবে। 4 4 16, ঠিক আছে। তাহলে এদের অনুপাত হবে 16:15, অর্থাৎ এই দেখো এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। তো আমরা 57-এর এই প্রশ্নটা দেখবো। 57 প্রশ্ন আছে মান নির্ণয় করুন। কার মান নির্ণয় করবো? এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার মান নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটার মান নির্ণয় কীভাবে করবে দেখো, একদম নিমেষেই সমাধান করতে পারবে। 20 আছে, তো 20 তুমি এরকম করবে 4 × 5। ওকে, 4 × 5 20 হয়ে গেল। তারপর 5 × 6 দেখো, তারপরে 6 × 7 দেখো, তারপরে 7 × 8। সেই ক্ষেত্রে এই 8টা এখান থেকে 8 × 9 করতে পারি, ঠিক আছে। তাহলে এই যে প্রথমে এই যে 1-এর 4 আছে, আমরা 1-এর 4টা নেবো, তার থেকে বিয়োগ করবো, শেষের যে আছে 1/9 সেটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে দেখো এখানে হয়ে যাবে 36 লসাগু। এই জায়গায় হবে 9 - 4, কারণ 4 9 36, 9 1 9, আর 4 9 36, 4 1 4, তো 9 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 5, তাহলে 5/36 কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর মান নির্ণয় করলাম, দেখো 5/36 হয়ে যাবে এর সঠিক উত্তর। বিদ্যা হবে সঠিক উত্তর। এরকম করে কিন্তু ক্যালকুলেশন করতে অনেক দেরি হয়। 20 30 42 56 72 লসাগু করবে, তারপরে অঙ্ক করবে, সে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। এরকমভাবে আরও যদি তুমি অঙ্কের সমাধান পেতে চাও, এছাড়াও যদি তুমি এরকম পিডিএফ পেতে চাও, বা এরকম সাজেশন পেতে চাও, অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য তুমি ক্লাস নিতে চাও, তাহলে অবশ্যই ফোন করবে। এরকমভাবে অঙ্ক এবং রিজনিং এরকমভাবে অঙ্ক এবং রিজনিং শিখতে গেলে, এছাড়াও কিন্তু তুমি যদি অঙ্ক এবং রিজনিংয়ে দুর্বল থাকো, তাহলে অবশ্যই ফোন করো 85 339 82 506 এই নাম্বারে। আশা করি তুমি এখান থেকে হেল্প পাবে, এবং খুব সহজে তুমি নিজের যে কতটা নিজেকে তৈরি করতে পারবে তা কিন্তু যাচাই করতে পারবে। এখানে কিন্তু আর এডুকেশন স্কুল তোমাকে হাতে কলমে শিখিয়ে দেয়, এবং খুব সহজে কীভাবে সমাধান করতে হয় সেটা কিন্তু শিখিয়ে দেয়। 7 দাগের সঠিক উত্তর আমরা পেলাম বিদ্যাক। আর এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, তাহলে তোমরাও কিন্তু এরকমভাবে শিখতে পারবে। চলো আমরা চলে যাবো 58 দাগের প্রশ্নে। 58 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য আমরা প্রশ্নটা উপরের দিকে তুলবো। ওকে, তো 58 দাগের অঙ্ক, 58 দাগের অঙ্ক আছে কিন্তু তার পরের পেজে। তো 58 দাগের অঙ্ক কী আছে দেখো, দুটি সংখ্যার লসাগু 19 20, ঠিক আছে, তাদের গসাগু 16, একটি সংখ্যা 128 হলে অপরটি কত? তাহলে এখানে 19 20 গুণ 16, আর একটা সংখ্যা 128, আর ওপরটা কত? তাহলে এটা কিন্তু আমরা এরকমভাবে ক্যালকুলেশন করবো। 8 16 128, 8 দিন 16, আর 3 দা 19, 4 8 32, আর এখানে কিন্তু শূন্যটা বসে গেল, অর্থাৎ একটা সংখ্যা 128 হলে আরেকটা সংখ্যা 240, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা চলে যাবো 59 দাগের প্রশ্নে। কিছু সংখ্যক ছাত্রকে 10 15 ও 25 সমান লাইনে এবং পূর্ণবর্গাকারে সাজানো যেতে পারে, ছাত্রদের ন্যূনতম সংখ্যা কত হবে? তাহলে এটাকে আমরা কীভাবে কী করবো, এখানে 10, 15, 25 এদের লসাগু করবো। লসাগু করলে কত হবে? এখানে আমরা যদি 5 দিয়ে করি, 5 দিনে 10 পাবো, আর এখানে 3 5 15 পাবো, আর এখানে 5 5 25 পাবো। তাহলে 3 5 15 15 30, 3 5 দিনে 10, 5 দিনে 10, 3 10 30,
আর 30কে 5 দিয়ে গুণ করলে হয় 150, তাই লসাগু সমান সমান পাবো কিন্তু দেখো এরকমভাবে কিন্তু আমি করে দিলাম, লসাগু সমান সমান 150 পাবো। ওকে, এখন বলছে যেহেতু বর্গাকারে সাজাতে হবে, বর্গাকারে সাজানোর জন্য কী হবে, তো 150-এর গুণিতকগুলো বার করতে হবে। তাহলে 150 গুণ আমি যদি 5 দিই তাহলে 5 15 750, অর্থাৎ 750, এটা কিন্তু বর্গ নয়, ঠিক আছে। তো আমরা 150-এর সঙ্গে যদি 150 গুণ 6 দিই তাহলে দেখো 900 হচ্ছে। 900 কিন্তু একটা বর্গ সংখ্যা, অর্থাৎ 900-এর বর্গমূল হয় কিন্তু 30। ওকে, 30 যদি তুমি গুণ করতে হবে 900 হয়, আর 900 কিন্তু একটা বর্গ সংখ্যা, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 900। 6 মানে 150-কে 6 দিয়ে গুণ করলে হবে 900, সেই 900 কিন্তু এর সঠিক উত্তর হবে। বলছে ছাত্রদের ন্যূনতম সংখ্যা কত, তো 900, ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ন্যূনতম সংখ্যা কিন্তু 900 হলো। এরপরে যদি তুমি ক্যালকুলেশন করে 7 15 105 থেকে সেখানে 1050 কিন্তু মানে এর কিন্তু বর্গাকার সংখ্যা নয়। তারপরে 6 7 8-এর 8 15 1200, সেটাও কিন্তু হয়তো বর্গ সংখ্যা নয়। তো এইরকমভাবে যদি তুমি যেখানে যাবে না কেন, যেখানে বর্গ সংখ্যা হবে সেখানে কিন্তু তার উত্তর হবে, কিন্তু যেহেতু বলেছে ন্যূনতম, তাই ন্যূনতম এখানে 900 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 60-এর দাগের প্রশ্নে। 60-এর দাগের প্রশ্ন কী আছে দেখবো। 60-এর দাগের প্রশ্ন আছে দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 85। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, পিতার বর্তমান বয়স কত? ঠিক আছে, আমি এক সাইড লিখছি পিতা আর এক সাইড লিখছি পুত্র, ভালো করে বুঝবে তাহলে কীভাবে অঙ্কগুলো সহজে সমাধান হয়। আর এডুকেশন স্কুল শুধু তোমাকে শেখায় না, শিখতে সাহায্য করে, ঠিক আছে, দেখায় না, দেখতেও মানে কীভাবে তুমি দেখে সেটাকে শিখতে পারবে সেটাও কিন্তু সাহায্য করে। কোনো ক্যালকুলেশন ছাড়া এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। তো যেহেতু পিতা পুত্রের বয়সের সমষ্টি 85 বলেছে, তাহলে এখানে দেখো বলছে পিতার বর্তমান বয়স কত। পিতার বর্তমান বয়স আমি এখানে অপশনগুলো আছে 55 65 60 আর 70, তাহলে আমি এখানে প্রথমে 55 ধরছি, পিতার বয়স মনে করো 55। ওকে, তাহলে পিতার বয়স যদি 55 হয়, 85 থেকে 55 বাদ দিলে কত হবে 30, তাহলে পুত্র হয়ে যাবে 30, ঠিক আছে। 30 আর 55 যদি তুমি যোগ করো তাহলে তো সমষ্টি হয়ে যাবে 85, ঠিক আছে। এখন বলছে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে এখানে আমরা 5 বিয়োগ করে দেবো, তাহলে এখানে থাকবে কত 50, আর 5 বছর পূর্বে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে 25। ওকে, তা বলছে কি 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। দেখো পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ 50 ছিল পিতার বয়স 5 বছর আগে, পুত্রের বয়স 5 বছর আগে 25 ছিল, তাহলে 25-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তবেই কিন্তু আমরা এই 50 পাবো। ওকে, তাহলে দ্বিগুণ হচ্ছে কিনা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 55, এর দাগ হবে সঠিক উত্তর। 61 দাগের প্রশ্নে চলে যাবো আমরা। 60-এর দাগের অঙ্ক করলাম, 60-এর দাগ পর্যন্ত ছিল কিন্তু অঙ্ক। আমরা প্রথমে করলাম জেনারেল স্টাডিজ, তারপরে কিন্তু অঙ্ক করলাম, ঠিক আছে। তো জেনারেল স্টাডিজের পরে অঙ্ক প্রশ্নের সমাধান করলাম 60-এর দাগ পর্যন্ত। এবার আমরা 61 দাগের রিজনিংয়ের অঙ্ক করবো। চলো আমরা 61 দাগের রিজনিং দেখি। তোমরা অবশ্যই ইতিমধ্যেই জানো যে 25টা অঙ্ক পড়বে, 25টা জেনারেল স্টাডিজ পড়বে, 25টা রিজনিং পড়বে, তো আর 10টা পড়বে ইংরেজি। তো আমরা এখানে যে 61 দাগ পর্যন্ত আমরা কী করলাম, 61 দাগ আমরা 60-এর দাগ পর্যন্ত এখানে কিন্তু অঙ্ক সমাধান করলাম। প্রথমে জেনারেল স্টাডিজ করেছি 25টা, তারপরে 35 থেকে কিন্তু 36 থেকে কিন্তু 60 পর্যন্ত অঙ্ক ছিল, আর মাঝখানে 10টা ছিল কিন্তু ইংরেজি প্রশ্ন, আর একটু সমাধান করে না। তো অঙ্ক এবং জেনারেল স্টাডিজ সমাধানের পরে আমরা কিন্তু 61 দাগের রিজনিং শুরু করছি। চলো আমরা 61 দাগের রিজনিং কী আছে দেখে নিই। তো আমরা 61 দাগের রিজনিংটা কী আছে দেখবো, নিচে শূন্যস্থানটা পূরণ করুন। তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আমাদের কোনটা সঠিক উত্তর করতে হবে। তো এখানে আমরা কটা সংখ্যা আছে সেটা গুনবো, একটা আর এই 3টে 4টে, এখানে একটা 5টা, এখানে 6 5 2 7 8 আর 3 11 একটা 12টা। তাহলে আমরা যদি 3টি করে ভাগ করে নিই তাহলে কেমন হয় দেখি। 3টি করে ভাগ করে নিই 3 4 12, তাহলে এখানে এই 3টি, তাহলে এখানে এই 3টি, তারপরে এই 3টি, তারপরে এই 3টি, ঠিক আছে। তো তারপরে এই 3টি, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা কী বসাবো, প্রথমে আমরা টি বসাই, তারপরে এস বসাই, তারপরে এস বসাই, তারপর টি বসাই। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি টিএসটি হলো, তারপর টিএসটি হলো, তারপর দেখো টিএসটি হলো, তারপর টিএসটি হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 61 থেকে সঠিক উত্তর কী হবে, টিএসএসটি। তো দেখো টিএসএসটি অর্থাৎ বিদ্যাগে হচ্ছে সঠিক উত্তর। এভাবে কিন্তু এটা সমাধান করতে হয়। 61 দাগের অঙ্ক, 61 দাগের রিজনিংটা কিন্তু এভাবে করতে হবে, এবং এরকম রিজনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 62 দাগের প্রশ্ন দেখবো, প্রদত্ত সারিতে নিচের কোনটি সাদৃশ্য রয়েছে, 49 25 9। তো এখানে আছে 7-এর স্কোয়ার 49, 5-এর স্কোয়ার 25 আর 3-এর স্কোয়ার 9। তাহলে সেই ক্ষেত্রে এখানে 6-এর স্কোয়ার 36 হচ্ছে, 5-এর স্কোয়ার 25 হচ্ছে, আর 4-এর স্কোয়ার 16 হচ্ছে। দেখো 4 5 6 হচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা লেটার বাদে একটা সংখ্যা বাদে আরেকটা সংখ্যা আছে, 3 5 7 আছে, মাঝখানে জায়গায় 3-এর পরে 4 নেই, 5-এর পরে 6 নেই, ঠিক আছে। তো এরকম কিন্তু এখানে হচ্ছে না। এখানে 8 8 64, ঠিক আছে, 27-এর কোনো বর্গ হচ্ছে না, তো এখানে বর্গমূল আসছে না, তাহলে এটা কিন্তু হবে না। 36, এখানে দেখো 6 6 36, 6-এর স্কোয়ার, এখানে 4-এর স্কোয়ার 16, এখানে দেখো 2-এর স্কোয়ার 4, তার মানে এখানে দেখো 2-এর পরে 3 নেই, 4-এর পরে 5 নেই, তাহলে এখানে কিন্তু এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এটার সাথে এই সাথে কিন্তু এটা কিন্তু মিল হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সিদ্ধাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এটা রিজনিংটা সমাধান করা যায়। 63 দাগের প্রশ্ন দেখবো, এখানে আছে প্রিন্সিপাল, এখানে প্যারেন্ট স্টুডেন্ট। তো প্যারেন্ট কিন্তু আলাদা হয়, প্রিন্সিপাল স্টুডেন্টের মধ্যে সম্পর্ক হয়। তো দেখো এখানে এই স্টুডেন্ট আর এই প্রিন্সিপাল কিন্তু এই প্যারেন্ট কিন্তু আলাদা থাকছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর দাগ হবে সঠিক উত্তর। এভাবে কিন্তু এসবগুলো সহজে সমাধান করা যায়। আমরা 64 দাগের প্রশ্ন চলে যাবো। 64 প্রশ্ন আছে, কিছু ছেলে একটি লাইনে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, দাঁড়িয়ে থাকছে, পিছন থেকে 10তম ছেলেটি ছিল সামনের থেকে 12তম, তাহলে লাইনে মোট কতগুলো ছেলে ছিল। তো এখানে 10
আর 12 যোগ করলে কত হচ্ছে 22 পাচ্ছি, 22-এর থেকে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 21, তাহলে এর সঠিক উত্তর হবে 21, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 65 দাগের প্রশ্নে। 65 দাগের প্রশ্ন আছে নিচের প্রশ্নটির মধ্যে কোনটি অমিল? তো দেখো হকি, ক্রিকেট, বক্সিং আর ফুটবল। তো হকি 11 জন খেলোয়াড় থাকে, ক্রিকেটে 11 জন খেলোয়াড় থাকে, ফুটবলে 11 জন খেলোয়াড় থাকে, মানে মাঠে কিন্তু 11 জন করে খেলোয়াড় থাকে। তাহলে বক্সিংয়ে কিন্তু সেটা থাকে না, তাই সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখানে কিন্তু অমিল আছে বক্সিং। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 66 দাগের প্রশ্নে। 66 দাগের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিলাম। 66 দিকে প্রশ্ন আছে, প্রশ্ন চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? এখানে আছে 33, এখানে আছে 36, এখানে আছে 21, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো তুমি এটাকে কীভাবে নির্ণয় করবে? দেখো 3-এর সঙ্গে 3 যোগ করো তাহলে 6 হয়ে যাবে, আর 6-এর হোল স্কোয়ার করো 36 হয়ে যাবে, 2-এর সঙ্গে 1 যোগ করো তাহলে 3 হয়ে যাবে, 3-এর হোল স্কোয়ার করো তাহলে এখানে 9 হয়ে যাবে। এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 9 হবে সঠিক উত্তর। চলো 67 দাগের প্রশ্ন চলে যায়। 67 দাগের প্রশ্ন আছে প্রশ্ন চিহ্নের স্থানে সঠিক সংখ্যাটা বসাও। এখানে আছে 74, 5, 7, এখানে 97, 4, 9, এখানে 157, 6 জিজ্ঞাসা চিহ্ন। তো তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে? দেখো এখানে আমরা 5-এর স্কোয়ার করবো, এখানে 7-এর স্কোয়ার করবো, তাহলে এটা আমার হয়ে যাবে 74। ঠিক আছে, 5 স্কোয়ার 25, 7 স্কোয়ার 49, 49 আর 25 যদি যোগ করো তাহলে হয়ে যাবে কিন্তু 74। সেমভাবে 4-এর স্কোয়ার মানে 16, আর 9-এর স্কোয়ার মানে 81, 81 আর 16 যদি যোগ করো তাহলে হয়ে যাবে 97। 6 স্কোয়ার মানে 36, তাহলে 157 থেকে তুমি 36 বিয়োগ করো তাহলে হয়ে যাবে 121। তো 121-এর বর্গমূল অর্থাৎ 11-এর স্কোয়ার করলে কিন্তু 121 হবে। তাহলে এখানে তোমার কত বসবে? তাহলে এখানে 11 বসবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ডিড দেওয়া হবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এই রিজনিংগুলো সহজে সমাধান করা যায়। 68 দাগের প্রশ্ন দেখবো। 68 দাগের প্রশ্ন আছে, দেখো নিম্নলিখিত তালিকাটি প্রস্তুত করুন। এফডিএস, জেএইচডব্লিউ, এনএলএ, আর এখানে আমাদের শূন্যস্থান পূরণ। তো এফডিএস, জেএইচডব্লিউ, এনএলএ, তো এখানে আমরা কি করব? তো এখানে দেখো খুব সহজে এটা সমাধান করতে পারবো। এফের পরে কি আছে? এবিসিডি, ই, এফের পরে আছে জি, তারপরে এইচ, তারপরে দেখো এখানে আই, এখানে জে, জি, এইচ, আই, তারপরে দেখো এখানে জে আছে। ঠিক আছে, মানে 3টি করে স্পেলিং বাদে। দেখো যের পরে কে, এল, এম, তারপরে এন আছে, তাহলে ও, এনের পরে ও, পি, কিউ বাদ দিয়ে এখানে হয়ে যাবে কিন্তু আর। ওকে, তাহলে আর আছে কোনটাই? এইটা আর এটার মধ্যে আর আছে। ঠিক আছে, তারপর কী বসবে দেখি? ডি, এস, ডি, তারপর ডি আছে, ডির পরে ই, এফ, জি, তারপরে এইচ, তারপরে 3টি লিটার বাদ। তাহলে এইচের পরে আই, জে, কে, এইচের পরে আই, জে, কে, তারপরে দেখো এল আছে। ঠিক আছে, তারপরে এলের পরে 3টি লিটার বাদ, এল, এম, এন, ও, ওর পরে পি বসবে, তাহলে আর, পি। ওকে, তাহলে আর পি আছে কোনটায়? তো এ আর ডির মধ্যে আছে, আর পি আছে কিন্তু এতে, তাহলে এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 3টি লেটার করে বাদ, তারপরের লেটারে কিন্তু আসবে। 69 দাগের প্রশ্ন চলে যাবো। 69-এর প্রশ্ন আছে, দেখো 6 বন্ধু গোল হয়ে বসে তাস খেলছে। ঠিক আছে, খেলছে। কেনি জনির বাদিকে বসে, মাইকেল ববি জনির মাঝখানে বসে, রজার কেনি ও ববির মাঝখানে বসে, মাইকেলের বাদিকে কে বসে আছে? তুমি এটাকে কীভাবে সমাধান করবে? তো 69 দাগের সমাধান এইটা কিন্তু, এরকম প্রশ্ন কিন্তু একটু ঝামেলার প্রশ্ন, তাই তুমি এটাকে কীভাবে নির্ণয় করবে? দেখো প্রথমে আমি এরকম একটা গোল টেবিল ডাকাই নেব। গোল টেবিলের আমরা এখানে যেহেতু কজন আছে 6 জন, তাহলে এই 1, 2, 3, 4, 5, 6। ওকে, তাহলে আমরা 6 জন ঠিক করে নিলাম। এখানে আমরা দিলাম কি? মাইকেল। যদি আমরা এখানে মাইকেল দিই, অর্থাৎ মাইকেল, আর এখানে বলছে মাইকেল ববি ও জনির মাঝখানে বসেছে, ববি আর জনির মাঝখানে, তাহলে এখানে আমরা ববি দেবো আর এখানে আমরা জনি দেবো। ওকে, ববি আর জনির মাঝখানে মাইকেল বসেছে। হ্যাঁ, আর এখানে দেখো এখানে বলছে রজার কেনি ও ববির মাঝখানে বসেছে। রজার কোথায় বসেছে? রজার বসেছে হচ্ছে কেনি ও ববির মাঝখানে, কেনি আর ববির মাঝখানে, তাহলে ববি এই যে, তাহলে এখানে আমরা কেনি দিতে পারি, তাহলে মাঝখানে দিতে পারি রজার, তাহলে এখানে রজার দেবো, রজার। ওকে, আর এই যে দেবো কেনি। ঠিক আছে, তার বাদ বাকি জায়গায় ড্যানি বসবে। এখানে বলছে কি? এখানে দেখো এখানে বলছে ক্যানি জনির বাদিকে বসে, ক্যানি হচ্ছে জনির বাদিকে বসে। ঠিক আছে, জনির বাদিকে হচ্ছে কেনি বসেছে। ঠিক আছে, আর তাহলে আমার গেল কি? কেনি, জনি, মাইকেল, ববি, জনি, রজার, কেনি, ববি। তাহলে এখানে আমার বাদ আছে কে? তো বাদ কিন্তু এখানে আরেকজনের নাম দেয়নি, কিন্তু এই জায়গায় অপশানে দিয়েছে দেখো জনি, বেবি আর ড্যানি আর কেনি, তাহলে অবশ্যই ড্যানি আর একটা নাম আছে, এটা ড্যানি কিন্তু আমার এই জায়গায় বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে বলছে মাইকেলের বাদিকে কে বসে আছে? এই যে মাইকেল আছে, মাইকেলের বাদিকে কে বসে আছে? তো মাইকেলের বাদিকে বসে আছে কিন্তু ববি, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 69-এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাকে। আমরা 70 দাগের প্রশ্ন চলে যাবো। এখানে 70 দাগের প্রশ্ন আছে পেন্ট আর্টস, উড জিজ্ঞাসা চিহ্ন। তাহলে উডের তোমরা কী করবে? তো উড হচ্ছে এখানে উড হচ্ছে কার্পেন্টার। ওকে, ছুতোর। ঠিক আছে, আর্টিস্টের সঙ্গে পেন্টের সম্পর্ক, উডের সঙ্গে কিন্তু কার্পেন্টারের সঙ্গে সম্পর্ক। এর দাগ হবে সঠিক উত্তর। 71 দাগের প্রশ্ন চলে যাবো। নিচের শব্দগুলি ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজান। তো 71 দাগের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তুমি কীভাবে এটা সমাধান করবে? তো এখানে দেখো, এখানে সবার আগে এটা বসবে, তারপরে এটা বসবে, তারপরে এটা, তারপরে এটা, অর্থাৎ 4, 3, 2, 4, 3, 1, 2। তো এখানে 4, 3, 1, 2 আছে বিদ্যাক। তো এখানে 71 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক।
চলে যাবো আমরা 72 দাগের প্রশ্নে। 72 দাগের প্রশ্ন কী আছে দেখবো। 72 দাগের প্রশ্ন আছে কোনটি সঠিক নয়। 72 দাগের প্রশ্ন কোনটি সঠিক নয়, হাতুড়ি, কুঠার, কাঁচি আর ছুরি। তো এর মধ্যে সঠিক নয় কোনটি, তো ভালো করে বুঝবে। বলছে এর মধ্যে সঠিক নয় কোনটি, হাতুড়ি, কুঠার, কাঁচি, ছুরি। কুঠার, কাঁচি, ছুরি এসব কিন্তু ধারালো জিনিস, কিন্তু হাতুড়ি একটা আলাদা জিনিস, তাই এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 73 দাগের প্রশ্ন চলে যাই। গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল, গোপাল কিন্তু গোবিন্দকে দেখিয়ে বলল এর বাবা হন আমার বাবার একমাত্র পুত্র। এর বাবা হন আমার বাবার একমাত্র পুত্র। গোপালের সঙ্গে গোবিন্দের সম্পর্ক কি? একদম সহজ উত্তর, একদম সহজ উত্তর। কী উত্তর হবে? তো এখানে তোমার এখানে বলছে ঠাকুরদার ছেলে, বাবা নাতি, তাই অবশ্যই বাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গোপাল গোবিন্দকে দেখিয়ে বললো এর বাবা হন আমার বাবার একমাত্র পুত্র। ঠিক আছে, তাহলে গোপালের সঙ্গে গোবিন্দের সম্পর্ক কি? গোপালের সঙ্গে গোবিন্দর সম্পর্ক হচ্ছে বাবা। সির দাগ হবে সঠিক উত্তর। 73 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বাবা, সি। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? 74-এর প্রশ্ন। 74-এর প্রশ্ন আছে দেখো। 74 প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুললাম। এখানে 74 দাগের প্রশ্ন আছে নিম্নলিখিত নম্বর সিরিজ প্রশ্নচিহ্ন এর জায়গায় কী বসবে। এখানে 2, 10, 30, জিজ্ঞাসা চিহ্ন 130, 222। এইটা কিন্তু যথেষ্ট টাফ একটা প্রশ্ন। ঠিক আছে, তো এইরকম প্রশ্ন তোমাকে কিন্তু এতে পড়বে। ঠিক আছে, তোমাকে কিন্তু ভয় করলে হবে না। এই প্রশ্নের উত্তর এরকমভাবে তোমাকে নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করতে হবে দেখো। তুমি প্রথমে এই যে 2, তারপরে 10, তারপরে 30, জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 130, তারপরে 222 বসিয়ে নিলে। ওকে, এবার তুমি এখান থেকে এইটা একটা করলে, মানে 2-এর থেকে 10-এ যেতে গেলে তোমার 8 ঘরে এগোতে হবে। ঠিক 10-এর থেকে 30-এ যেতে গেলে তোমার 20 ঘর যেতে হবে। 30-এর থেকে এটা আমরা বাদ দিলাম ধরো, তারপরে এটার থেকে এটাই যাব, আর এটার থেকে এটাই যাব। তাহলে 130 থেকে আমরা কিন্তু এটা হয়ে যাবে 92। এই দুটো আমরা মাঝখানে ফাঁক রাখছি, ফাঁক রাখবো না। এখানে যেহেতু 8-এর থেকে 20, মানে 20, এখানে দেখো 8-এর থেকে 20 গেছি 12 ঘর। ঠিক আছে, তো তাহলে তো এখানে আমরা বাদ আমরা রাখবো না। আমরা এই জায়গাটায় একটা জিনিস নিয়ে আসবো। এখানে 8-এর থেকে 20-তে যাব। ঠিক আছে, তো 8-এর থেকে 20-তে গেলে 12 পাবো। ঠিক আছে, তো আর এই 20 থেকে আমরা এই জায়গাটায় যাব, আর এই যে 20 আছে 20 থেকে আমরা এই জায়গাটায় যাব। তো এই জায়গাটায় 12, তাহলে আমরা যদি এই জায়গাটায় 38 দেই, তাহলে দেখো 8 আর মানে 8, 20, এখানে 38, তার মানে 8 আর 12, 20। ঠিক আছে, তো 20 আর 18, 38। ঠিক আছে, তো তাহলে 38-এর সঙ্গে যদি আমরা 30 যোগ করি, তাহলে এই জায়গাটা পাবো 68। ঠিক আছে, তো এবার দেখো এখান থেকে 20 থেকে 38 করলাম, তার মানে যেটা গ্যাপ হচ্ছে 18। ঠিক আছে, তো তাহলে এর আমরা গ্যাপ পাচ্ছি কত? 6। ওকে, তাহলে এখানেও আমরা একটা গ্যাপ পাবো, মানে 18-র পরে এখানে 24 দেবো, তার মানে এখানেও একটা গ্যাপ পাবো 6। ঠিক আছে, তো তাহলে এখানে আমার 38 থেকে এই জায়গাটায় আমি কত দেবো? এই জায়গাটায় আমরা কত দেবো? এই জায়গাটায় তাহলে 38 থেকে এই জায়গাটায় আমরা যদি এখানে 12, 18 হয়ে গেল, 18 হচ্ছে 24, 24 আর 38 যদি আমরা যোগ করতে, তাহলে এখানে পাবো 62। ঠিক আছে, তো তাহলে 62 পাবো। তাহলে 68 আর এই 62 এই দুটো যোগ করলে কিন্তু 130 হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কিন্তু আমরা 6 কোট ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। ওকে, তারপরে আর কিন্তু আর দেখতে হবে না। আমরা কিন্তু এই 62 থেকে 92 যাচ্ছি, অর্থাৎ এটা পাচ্ছি কত? এটা পাচ্ছি হচ্ছে 30। 12, 18, 24, 30 সবার দেখো 6 কোট ডিস্টেন্স হচ্ছে। ওকে, 6 কোট ডিস্টেন্স। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 68। সঠিক উত্তর হবে কিন্তু 68। এর দেখ হবে সঠিক উত্তর। এই যে অপশান আছে না, এই অপশান বসেই তোমাকে হিসাব করে দেখতে হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তুমি সহজেই করতে পারবে। আমরা 75 দাগের প্রশ্ন চলে যাবো। 75 দাগের প্রশ্ন কী আছে? অনুপস্থিত নম্বর নির্বাচন করুন। এখানে আছে 8, এখানে 64, এখানে 216, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাই এখানে আমরা যদি 2-এর কিউব করি তাহলে 8 পাবো। এখানে আমরা 4-এর কিউব করলে 4 4 16, 4 64 পাবো। 6-এর কিউব করো, তাহলে 6 6 36, 6 36, 216 পাবো। 6-এর পরে 8-এর কিউব করো, তাহলে 8-এর কিউব করলে কত হবে? 8 8 64, আর 64কে 8 দ্বিগুণ করলে হয়ে যাবে 512, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 75 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 76 দাগের প্রশ্নে। 76 দাগের প্রশ্ন কী আছে দেখো। 76-এর প্রশ্ন আছে নিম্নলিখিত লেটার সিরিজে এমন কতগুলি আর আছে যার ঠিক আগে এম আর ঠিক পরে কে আছে। তো এখানে 76 দাগের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কীভাবে নির্ণয় করবে দেখো। তো এখানে বলছে কি কতগুলি আর আছে যার ঠিক আগে এম আসে। তাহলে আর আছে আমার কোন কোন জায়গায়? এই জায়গায় একটা আর আছে, তারপরে এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এই আর একটা আর, আর এই একটা আর। তাহলে এবারে এখানে বলছে যার ঠিক আগে এম আছে এবং ঠিক পরে কে আসে। আগে কে আসে, আগে এম আসে, পরে কে আসে। তাহলে আগে এম আছে, আগে ঠিক আগে এম আসে। ঠিক আছে, আরের আগে এম এটা নেই, তাহলে এটা হবে না। তারপরে আর এর আগে এম এটা আছে, ঠিক পরে আবার কে আছে। ঠিক আছে, তাহলে এটা একটা হবে।
তারপরে দেখো আর এর আগে এম নেই, তাহলে এটা হবে না। আর এর আগে এম আছে, পরে ঠিক কে আছে, এটা একটা হবে। ঠিক আছে, তাহলে এই আরটা হবে না, আর এর আগে কে আছে এম নেই, তাহলে এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা কিন্তু হবে না। তারপরে এখানে এটাও কিন্তু হবে না, আর এর আগে পি আছে, তাহলে এখানে দেখো এই একটা আর এই একটা দুটি আছে, তাহলে সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। 76 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে সিদ্ধা। আমরা 77 দাগের প্রশ্নে চলে যাবো। 77 দাগের প্রশ্ন কী আছে দেখো, 7:49, এখানে আমার আছে ইস্টু 17 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে 7-এর স্কোয়ার করলে 49, 17-এর স্কোয়ার করলে হচ্ছে 119, তো এটা হবে সঠিক উত্তর হবে 119। 77 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা চলে যাবো 78 দাগের প্রশ্নে। 78 দাগের যে প্রশ্নটা আছে দেখো, এখানে এই যে প্রশ্নটা আছে এর সংকেত এটা হলে এটার সংকেত এটা হবে, এটার সংকেত কী হবে, তো এটা খুব সহজে তুমি সমাধান করো। আমরা যদি এটা করি কে এম আই, এটা লিখি, এই যে দেখো কে এ এম আই এন আই লিখলাম, আর এর নিচে লিখবো এম, তারপরে এ, তারপরে কে লিখলাম, তারপরে আই এন আই লিখলাম, আই এন আই লিখলাম। তো দেখো এটার কিছু না, কিন্তু এই যে এই কের সাথে এই কের মিল, আর এই এমের সাথে এই এমের মিল, এই আয়ের সাথে এই আয়ের মিল, আর এই আয়ের সাথে এই আয়ের মিল, আর মাঝখানে এন আর এগুলো কিন্তু ইকুয়াল আছে। ঠিক, আমরা তাহলে এটার সাথে আমরা কী লিখতে পারি, তো এটার সাথে এই 78 দাগের যে প্রশ্নটা, 78 দাগের যে এগুলো আছে সেই অপশানের মধ্যে এইটা আমরা নেব। এটা নিলে কী হবে, প্রথমে আমরা দেবো কি ই, তারপরে এন সিও ডি, ই এন সিও ডি, তারপরে ই আছে ই এন সিও ডি। ঠিক আছে, ই এন সিও ডি। এবারে আমরা কি করব দেখো, এই যে সিটা আমরা এখানে সি দেবো, আর এই যে ইটা আমরা এখানে ই দেবো, মাঝখানে আমরা এন বসাবো। ওকে, তাহলে সি এন ই, তারপর ঠিক সেমভাবে আমরা এখানে ই বসাবো, আর এখানে ও বসাবো, আর মাঝখানে ডিটা ডি বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে হবে CNEEDO, CNEEDO, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাঝখানে এই যে অ্যানালগের যে পোর্শনটা আছে এটা কিন্তু আমরা করে দেখালাম না, ঠিক আছে, তো এটাও কিন্তু এরকমভাবে মিলবে। তো 78 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আমরা 79 দাগের প্রশ্নে চলে যাবো। 79 দাগের প্রশ্ন আছে দেখো, এক্স সম্পর্কে ওয়াইয়ের বোন, আবার ওয়াইয়ের সম্পর্কে কে এর কন্যা, কে সম্পর্কে এল এর স্বামী, এল এক্ষেত্রে ওয়াইয়ের কী হয়, তো এখানে 79-এর সঠিক উত্তর আমরা কমেন্ট করব। তো 79-এর সঠিক উত্তর দেখবো। তো 79-এর সঠিক উত্তর কী হবে, এক্স ওয়াইয়ের বোন হয় সম্পর্কে, আবার ওয়াই সম্পর্কে কে এর কন্যা, কে সম্পর্কে এল এর স্বামী, এল এক্ষেত্রে ওয়াইয়ের কী হয়, তো এল এক্ষেত্রে কিন্তু ওয়াইয়ের কিন্তু মাতা হবে, অর্থাৎ মা হবে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। 79 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। এবার আমরা চলে যাবো 80 দাগের প্রশ্নে। তো 80 দাগের প্রশ্নে চলো, 80 দাগের প্রশ্নে যাই। তো আমরা 79 দাগের পরে দেখো 80 দাগের প্রশ্নে চলে এসেছি। 80 দাগের প্রশ্ন যেটা আছে এটা তোমরা এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি 4 করেছি, 2-এর স্কোয়ার করি, এখানে 9 করেছি, 3-এর স্কোয়ার করি, 3 স্কোয়ার আর সমান 9, আর 2-এর স্কোয়ার মানে 4, তার 2 আর 3টা যদি তুমি গুণ করো 3 দিয়ে 6 পাবে। ওকে, এই 6টা পেয়ে যাবে। এবার 3-এর স্কোয়ার করো তাহলে 9 পাচ্ছ, 4-এর স্কোয়ার করো তাহলে 16 পাচ্ছ, 3 আর 4 গুণ করো তাহলে দেখো 12 পাচ্ছ। ওকে, তাহলে এখানে আমরা 4-এর স্কোয়ার করলে কত হবে, 16 পাচ্ছি। এখানে আমরা 5-এর স্কোয়ার করলে তবে পাচ্ছি 25। ওকে, তাহলে এখানে 4 আর 5 গুণ করো তবেই কিন্তু এই জায়গায় 20 পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 4 আর 5 গুণ করলে 20 হচ্ছে, তাহলে এই জায়গাটায় আমরা কত পাচ্ছি, তাহলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে পাচ্ছি 25। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 25, এর দেখাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিজনিংগুলো কিন্তু এইভাবে সমাধান করতে হয়। আর একটু কিছু সবসময় তোমাকে কিন্তু শেখায়, দেখলে কিন্তু শিখতে পারবে। নিচের শব্দগুলি সঠিক ক্রম অনুযায়ী সাজাও। কলেজ, 1-এ আছে কলেজ, 2-এ আছে শিশু, 3-এ আছে বেতন, 4-এ আছে বিদ্যালয়, 5-এ আছে 5 হচ্ছে নিযুক্ত। তো এখানে 81 দাগের সঠিক উত্তর তবে তুমি কী করবে, তো এই 81 দাগের এই প্রশ্নের সঠিক উত্তর আমরা খুঁজবো। তো আমরা প্রথমে শিশু এটা নেব, তারপরে তোমার নেব হচ্ছে শিশুর পরে বিদ্যালয়, তাহলে বিদ্যালয়ের পরে যাব কলেজে, কলেজের পরে তোমার যাবে হচ্ছে নিযুক্তির পরে কিন্তু যাব বেতনে, অর্থাৎ 2-এর পরে 4, 4-এর পরে এখানে 1, 2, 4, 1, তারপরে 5, 3। ওকে, তো 2, 4, 1, 5, 3, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 81 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। 82 দাগের প্রশ্ন চলে যাবো। কাকুলি প্রথমে 5 কিলোমিটার পূর্বে গেল, তারপর ডান দিকে 8 কিলোমিটার গেল, তারপর বাদিকে ঘুরে 5 কিলোমিটার গেল, তারপর আবার 8 কিলোমিটার বাদিকে গেল। এখন গন্তব্যস্থলে কাকুলি কত দূরত্বে আছে, তো আমরা এই জায়গাটায় এটার ছবিটা আঁকবো। ওকে, তাহলে এখানে আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করব, নর্থ এখানে সাউথ করব। তাহলে এখানে বলছে কাকুলি প্রথমে 5 কিলোমিটার পূর্বে গেল মানে ইস্টে গেল 5 কিলোমিটার, ঠিক আছে, এখানে 5 দিলাম। ওকে, এবারে তারপর ডান দিকে 8 কিলোমিটার গেল, তারপর ডান দিকে, তার মানে এই দিকে গেলে এই দিকে আসবে 8 কিলোমিটার, ডান দিকে আসবে 8 কিলোমিটার, 8। এরপর বাদিকে ঘুরে 5 কিলোমিটার গেল, এরপরে বাদিকে ঘুরে 5 কিলোমিটার গেল মানে এদিকে ঘুরলো, ঠিক আছে, তো বাদিকে ঘুরে 5 কিলোমিটার গেল মানে এদিকে ঘুরলো 5। ওকে, তারপর আবার 8 কিলোমিটার গেল বাদিকে, ঠিক আছে, তারপরে আবার 8 কিলোমিটার গেল বাদিকে মানে এদিকে গেল। ওকে, তাহলে এটাও 8। এখন গন্তব্যস্থল থেকে কাকুলি দূরত্ব কত,
তো গন্তব্যস্থল থেকে দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, আর এখানে 5 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার। এই পাস আর এই পাস গেছে, কারণ এখান থেকে এটা পাস হয়েছে, তা এটাও কিন্তু এখান থেকে এই পর্যন্ত পাস। তা এখানে এই 8, এখানেও এটা 8, ঠিক আছে। তাহলে এখানে এই পাস আর এই পাস এই দুটো যোগ করতে হবে, তাহলে 10 কিলোমিটার। দেখো এর দাগ হবে সঠিক উত্তর, 82 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা চলে যাবো 83 দাগের প্রশ্ন। 83 দাগের প্রশ্ন কী আছে তা দেখো। 83 দাগের প্রশ্ন আছে দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। 1-এর 3, 1-এর 7, 1-এর 13, এখানে জিজ্ঞাসা ছিল, এখানে 1-এর 31। তো এখানে লুপ্ত সংখ্যাটি তোমরা কীভাবে নির্ণয় করবে? 83 দাগের সঠিক উত্তর কী হবে? এখানে 3-এর সাথে 4 যোগ করলে 7 হচ্ছে, 7-এর সঙ্গে 6 যোগ করলে 13 হচ্ছে, 13-এর সঙ্গে 4, 6, 8 যোগ করো, তাহলে তুমি পাবে 21, ঠিক আছে। আর 21-এর সঙ্গে 10 যোগ করো, তাহলে তুমি পাবে 31। তাহলে এখানে তুমি পাবে কত? এখানে পাবে 1/21। ওকে, এখানে সঠিক উত্তর হবে 1/21, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 83 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 84 দাগের প্রশ্ন। 84 দাগের প্রশ্ন কী আছে দেখো, প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কী বসবে? এখানে 4-এ 12D, 28G, 600J, 124M, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তো এই জায়গাটায় তোমার কী বসবে? তাহলে তুমি এই জায়গাটায় নির্ণয় করতে গেলে 84 দাগের এই অঙ্কটা, এই রিজনিংটা তুমি যদি নির্ণয় করতে যাও, তাহলে তোমাকে কীভাবে এটা নির্ণয় করতে হবে দেখো। এখানে আমরা 4A করেছি, তাই তো? 4A পেয়েছি, 4-এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 4 দিনও 8, তার সঙ্গে 4 যোগ করো, তাহলে হচ্ছে 12, ঠিক আছে। তাহলে 12-এর সঙ্গে আবার তুমি 2 গুণ করো, 24। হ্যাঁ, 24-এর সঙ্গে তুমি এখানে 4 যোগ করেছো, তাহলে এখানেও 4 যোগ করো, 24 আর 4 28 পাচ্ছ। 28-এর সঙ্গে তুমি 2 গুণ করো, তাহলে 56 পাচ্ছ, তার সঙ্গে 4 যোগ করো, তাহলে 60 পাচ্ছ, ঠিক আছে। 60-এর সঙ্গে তুমি 2 গুণ করো, 120 পাচ্ছ, তার সঙ্গে 4 যোগ করো, 124 পাচ্ছ। 124-এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 124 দিনে 248, তার সঙ্গে 4 যোগ করো, তাহলে 252 পাচ্ছ। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু 252। দেখো এখানে যেগুলো আছে তার মধ্যে 252 আছে, কিন্তু এটাই সিদ্ধাক। তাই এটি হবে সঠিক উত্তর, 252 পি হবে সঠিক উত্তর। এখানে এ BC বাদ ডি, তারপরে EF বাদ জি, HI বাদ জে, ঠিক আছে। KL লেটার বাদ দিয়ে এর পরে NO বাদ দিয়ে পি হবে, তাহলে এখানে দেখো 252 পি, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা 85 দাগের প্রশ্ন চলে যাই। 85 দাগের প্রশ্ন আছে CYNS MINT ব্রিক্স, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাই এখানে 85 দাগের সঠিক উত্তর তুমি কীভাবে নির্ণয় করবে? তো 85 দাগের প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, আর এরকম প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নটার সঠিক উত্তর তুমি কি বলবে? তো এখানে প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে কয়েন্স মিন্ট হলে ব্রিক্স হয়ে যাবে ক্লিন, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এর সাথে এটা মিল আছে, এটার সাথে এটা। তো 85 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। তো এই ছিল কিন্তু 25টা প্রশ্নের সঠিক উত্তর। তো আজকে আমরা যেটা করলাম সেটা কিন্তু রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট, এর সাথে কর্মক্ষেত্র থেকে। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল, যতদিন না ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হয় ততদিন কিন্তু আর এডুকেশন স্কুলে এইভাবে পোস্টগুলো আপলোড করে যাবে। তো আজকে ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আজকে কিন্তু জেনারেল স্টাডিজ, অঙ্ক এবং রিজনিং একসঙ্গে কিন্তু সমাধান করলাম একটা প্র্যাকটিস সেটে, একটা ক্লাসে। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। এরকম আরও ক্লাস পেতে অবশ্যই চ্যানেল দিকে নজর রাখো। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরে ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।